এবার আমরা সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল একটি আহিত কণার গতিপথ কেমন হবে বিভিন্ন কেস কনসিডার করে সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে লিখে ফেলি, সুষম চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ। যখন আহিত কণাটি সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল আছে, প্রথমত বলি সুষম চৌম্বক ক্ষেত্র জিনিসটা কি। সুষম চৌম্বক ক্ষেত্র হচ্ছে একটা অঞ্চল, যদি ওই অঞ্চলে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক অপরিবর্তিত থাকে তখন আমরা ওই চৌম্বক ক্ষেত্রটাকে বলি সুষম চৌম্বক ক্ষেত্র। এবং এই চৌম্বক ক্ষেত্রের যে চিত্ররূপ, সেই চিত্ররূপ হচ্ছে চৌম্বক বলরেখা। এখন যদি আমরা একটা সুষম চৌম্বক ক্ষেত্রের চিত্ররূপ দেখাই, তাহলে এইভাবে সমদূরত্বে অবস্থিত কতগুলি চৌম্বক বলরেখা দ্বারা সুষম চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করতে পারবো। লেট আস সাপোজ দিস ইজ ফিগার নাম্বার 1। আবার যদি কোনো জায়গায় চৌম্বক ক্ষেত্রের মান সুষম হয় এবং চৌম্বক ক্ষেত্রটা যদি এই কাগজের তলের উপরে অবিলম্বভাবে ঊর্ধ্বমুখী হয়, তখন আমরা সেই অবিলম্বভাবে কাগজের তলের উপরে অবিলম্বভাবে ঊর্ধ্বমুখী চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করার জন্যে এইভাবে ডট উইদিন এ সার্কেল দিয়ে প্রকাশ করে থাকি যে চৌম্বক ক্ষেত্রটি কাগজের তলের সঙ্গে অবিলম্বভাবে ঊর্ধ্বমুখী। লেট আস সাপোজ দিস ইজ ফিগার নাম্বার 2। আবার যদি এই কাগজের তলের উপরে অবিলম্বভাবে নিম্নমুখী ভিতরের দিকে ক্রিয়াশীল চৌম্বক ক্ষেত্র, সুষম চৌম্বক ক্ষেত্র প্রকাশ করতে হয়, তাহলে এইগুলিকে আমরা ক্রস উইদিন এ সার্কেল দিয়ে প্রকাশ করব। এইভাবে সমদূরত্বে অবস্থিত ক্রস উইদিন এ সার্কেল দিয়ে চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করব, যে চৌম্বক ক্ষেত্রটি এই কাগজের তলের সঙ্গে অবিলম্বভাবে নিম্নমুখী ভিতরের দিকে ক্রিয়াশীল। এটা হচ্ছে ফিগার নাম্বার 3। তাহলে এইভাবে সুষম চৌম্বক ক্ষেত্রকে আমরা প্রকাশ করতে পারি। এখন এই সুষম চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতিপথ নির্ণয় করব বিভিন্ন কেস কনসিডার করে। ফার্স্ট কেস কনসিডার করছি, কেস 1। যদি আহিত কণাটি স্থির থাকে, যখন আহিত কণাটি স্থির, দেখো আহিত কণা যখন স্থির তখন v ইজ ইকুয়ালস টু 0। এবার যেহেতু আমরা জানি f ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, সুতরাং ভি 0 হওয়ার সুবাদে f যে বলটা, এই f বলটার মানটাও হবে 0। মড অফ f দিস উইল বি ইকুয়ালস টু 0। যেহেতু ভিটা 0, সুতরাং চৌম্বক বলের মানও হবে 0, যার ফলে আহিত কণাটা স্থির থাকবে। তার মানে আহিত কণাটিতে কোনো রকম গতির সঞ্চার হবে না। তাহলে অতএব আহিত কণাতে কোনো গতির সঞ্চার হবে না, গতির সঞ্চার ঘটবে না। এবার আমরা সেকেন্ড কেস কনসিডার করি। দেখো আমি ধরে নিচ্ছি আহিত কণাটা চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল। তার মানে আমি বলছি যদি আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল হয়, তাহলে ভি এবং বি এরা পরস্পর সমান্তরাল হলে ভি ক্রস বি ইজ ইকুয়ালস টু 0 হবে। তাহলে যদি ভি ক্রস বি ইজ ইকুয়ালস টু 0 হয়, সেক্ষেত্রে চৌম্বক বল এফ লেখা যাবে কিউ ইন্টু ভি ক্রস বি। দেখো ভি ক্রস বি ইজ ইকুয়ালস টু 0, এটা একটা ভেক্টর রাশি, তাহলে মানটা কিন্তু 0 হবে অটোমেটিক্যালি। কিউ ইন্টু দেখো 0 ভেক্টর, দ্যাট ইজ নাথিং বাট 0। মড অফ এফ এর মানটা হবে 0। তাহলে এখন দেখো আমরা এই
ক্ষেত্রটিতে, অর্থাৎ যখন আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে গতিশীল অর্থাৎ ভি ক্রস বি এর মান শূন্য, সেক্ষেত্রে আহিত কণার উপরে ক্রিয়াশীল যে চৌম্বক বল, সেই চৌম্বক বলের মান শূন্য হচ্ছে। তার মানে কোনো চৌম্বক বল ক্রিয়াশীল হচ্ছে না, অর্থাৎ কণাটির কোনো ত্বরণ থাকছে না, ফলে কণাটি কিন্তু সরল রেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। তাহলে অতএব এক্ষেত্রে কণাটি মানে আহিত কণাটি সরল রেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। নেক্সট কেস 3, আমরা থার্ড কেস কনসিডার করব। দেখো, যখন আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল, যখন আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল, আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হলে সেক্ষেত্রে আহিত কণাটির গতিপথ কেমন হবে সেটাকে আমরা ব্যাখ্যা করব। আমি মনে করছি একটি কিউ আধানে আহিত কণা বি সুষম চৌম্বক ক্ষেত্রে, যেখানে চৌম্বক ক্ষেত্রটি এইভাবে দেখাচ্ছি আমি ডট উইদিন এ সার্কেল দিয়ে, অর্থাৎ এখানে দেখো ডট উইদিন এ সার্কেল দিয়ে যখন চৌম্বক ক্ষেত্র দেখানো হচ্ছে, তার মানে চৌম্বক ক্ষেত্র কাগজের তলের সঙ্গে অবিলম্বভাবে ঊর্ধ্বমুখী। এই সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিউ আধানে আহিত একটি কণা আমি মনে করছি এই পার্টিকুলার পয়েন্টে একটা নির্দিষ্ট গতিবেগ ভি নিয়ে ঢুকে পড়ছে। তাহলে আহিত কণাটির গতিপথ কেমন হবে? দেখো, আহিত কণাটির গতিপথ আমরা দেখাবো, প্রমাণ করে দিতে পারবো আহিত কণাটির গতিপথ হবে বৃত্তাকার। আমি মনে করছি পার্টিকুলার পয়েন্ট পিতে কিউ আধানে আহিত কণাটি ভি বেগ নিয়ে এই বি চৌম্বক ক্ষেত্রে ঢুকে পড়ল। তাই যদি হয়, তাহলে আমরা যদি এখানে ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম প্রয়োগ করি, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে, আর এই মধ্যমা দেখো আহিত কণার গতিবেগের অভিমুখ নির্দেশ করবে। তাহলে দেখো, এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখছো, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ আহিত কণার উপরে ক্রিয়াশীল চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে। তাহলে এই যে বুড়ো আঙুল দেখছো, এই বুড়ো আঙুলের অভিমুখে আহিত কণার উপরে ক্রিয়াশীল চৌম্বক বল এফ নির্দেশিত হবে। যদি মনে করি যে কণাটি পি বিন্দু থেকে সরে এখানে কিউ বিন্দুতে এসে পৌঁছালো, তাহলে কিউ বিন্দুতে এসে যদি পৌঁছায়, তাহলে কিউ বিন্দুতে আহিত কণাটির যে গতিবেগ, সেই গতিবেগের অভিমুখ এই নির্দিষ্ট দিকে হবে। এবং চৌম্বক ক্ষেত্র, এখানেও যদি ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম প্রয়োগ করো, তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ মধ্যমা আহিত কণার বেগের অভিমুখ নির্দেশ করছে। তাহলে এখানে দেখো বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে, সেই বৃদ্ধাঙ্গুষ্ঠের দিকে আহিত কণার উপরে ক্রিয়াশীল চৌম্বক বল পাওয়া যাবে। তাহলে এই যে চৌম্বক বল এফ, এই চৌম্বক বল এফ সর্বদাই এই পার্টিকুলার পয়েন্টের দিকে ক্রিয়াশীল হচ্ছে। এই পয়েন্টটাকে আমি ও বিন্দু দিয়ে ডিনোট করছি। এখন দেখো, এই যে পি বিন্দুতে অবস্থানকালে কণাটির উপর একটি নিম্নমুখী ত্বরণ ক্রিয়াশীল হয়েছিল এফ বলের দরুন, আবার কিউ বিন্দুতে অবস্থানকালেও আহিত কণাটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল কিউ ও অভিমুখে ক্রিয়াশীল, অর্থাৎ ত্বরণও ওইদিকে ক্রিয়া করবে। এখন কণাটি যখন পি বিন্দুতে রয়েছে, তখন পিও বরাবর বল, কিউ বিন্দুতে থাকলে কিউও বরাবর বল ক্রিয়াশীল হচ্ছে। এখন আহিত কণাটির গতিপথের প্রতিটি বিন্দুতে চৌম্বক বল দেখা যাচ্ছে ও বিন্দুর প্রতি অভিমুখী, এবং এই বলটা কণাটির উপর অভিকেন্দ্র বল হিসেবে ক্রিয়া করবে, এবং তার ফলে কণাটি ও বিন্দুকে কেন্দ্র করে এই পিও বা ও কিউ ইজ ইকুয়ালস টু আর যদি ধরে নিই,
এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করতে থাকবে। আবার চৌম্বক বলের প্রভাবে আমরা একটু আগেই প্রমাণ করলাম যে কণাটির গতিবেগ ভি এটা কনস্ট্যান্ট থাকে। তাহলে ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আহিত কণাটার গতিটা কেমন হবে? সমবৃত্তীয় গতি। এখন এই যে সমবৃত্তীয় গতি, এই সমবৃত্তীয় গতিপথের যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ আর এর মানটাকে আমরা কিভাবে পাব? আমরা যেহেতু জানি যে চৌম্বক বল এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, তাহলে এখান থেকে আমরা মড অফ এফ যদি বের করি তাহলে মড অফ এফ ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, দেখো, কিউ ইন্টু বি ভি সাইন 90 ডিগ্রি। তার কারণ ভি এবং বি এরা পরস্পর সমকোণে অবস্থিত। তাহলে এফ যদি বলি, মড অফ এফটাকে এফ দিয়ে ডিনোট করছি, তাহলে এফ ইজ ইকুয়ালস টু পাচ্ছি বি কিউ ভি, যেহেতু সাইন 90 মানটা 1। এখন এই যে চৌম্বক বল এফ এর মান, এই চৌম্বক বল আর ব্যাসার্ধের বৃত্তপথে আহিত কণাটির আবর্তনের জন্যে প্রয়োজনীয় যে অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বলকে সরবরাহ করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি কিউ ভি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এমটা হচ্ছে আহিত কণাটির ভর। তাহলে আমরা যদি এখানে ভি ভি ক্যান্সেল করি তাহলে এখান থেকে আর ইজ ইকুয়ালস টু পাচ্ছি এম ভি বাই কিউ ভি। এখন দেখো, এই যে আর ইজ ইকুয়ালস টু এম ভি বাই কিউ ভি ইকুয়েশনটা পেলাম, এটা মনে করছি ইকুয়েশন নাম্বার 1। এই ইকুয়েশন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যখন কিউ আধানে আহিত কণাটি আর ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করে, তখন সেই বৃত্তপথের ব্যাসার্ধটা আহিত কণাটির ভরবেগ, সেই ভরবেগের সঙ্গে সমানুপাতিক এবং চৌম্বক ক্ষেত্রের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তিত হয়। এবার আমরা পরবর্তী অংশে চলে আসি। দেখো, সাইক্লোট্রন কম্পাঙ্ক। সাইক্লোট্রন কম্পাঙ্ক আমরা এই যে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের কথা জানলাম, এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে পরিভ্রমণকালে আহিত কণাটির যে বৃত্তপথ বরাবর পরিভ্রমণ করে, সেই বৃত্তপথের যে পরিধি, সেই পরিধির মানটা পাবো 2πr। এখন বৃত্তপথের সব জায়গাতেই কিন্তু আহিত কণাটার গতিবেগের মান ভি একই রয়েছে, যেটা কনস্ট্যান্ট। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই বৃত্তপথে পরিভ্রমণকালে যে আবর্তন কাল, সেই আবর্তন কালটাকে যদি আমরা টি দিয়ে ডিনোট করি, তাহলে আমরা এস ইকুয়ালস টু ভিটি জানি, তাহলে টি ইজ ইকুয়ালস টু এস বাই ভি, এস মানে 2πr বাই ভি। এখন আমরা যদি এখানে 2π/v ইন্টু আর এর মানটা বসাই, আর ইজ ইকুয়ালস টু আর ইজ ইকুয়ালস টু এম ভি বাই কিউ ভি, তাহলে ভি ভি কেটে দাও, তাহলে পাচ্ছ 2πm/qv। এটা হলো আবর্তনকাল টি। লেট আস সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেখো, ওই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যখন কিউ আধানে আহিত কণাটা পরিভ্রমণ করছে, সেই পরিভ্রমণের আবর্তনকাল 2πm/qv। তাহলে আমরা এখান থেকে একক সময়ে আহিত কণাটি আর ব্যাসার্ধের বৃত্তপথে সম্পূর্ণ আবর্তনের যে সংখ্যা, আহিত কণাটির আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সম্পূর্ণ আবর্তনের যে সংখ্যা, সেই আবর্তনের সংখ্যাটাকে আমরা কম্পাঙ্ক বলি, যেটাকে এন দিয়ে ডিনোট করি। তাহলে এন ইজ ইকুয়ালস টু 1/t, তাহলে এন ইজ ইকুয়ালস টু qv/2πm। এখন দেখো, এই যে কম্পাঙ্ক এন, এই কম্পাঙ্ক এনটিকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। সাইক্লোট্রন কম্পাঙ্ক বা জাইরো কম্পাঙ্ক বলা হয়। এখন দেখো, এই যে এক্সপ্রেশন পেলাম এন এর, এটা ইকুয়েশন 3 ধরছি, এটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক বা জাইরো কম্পাঙ্ক। এই যে 2 নম্বর এবং 3 নম্বর যে সমীকরণ,
এই দুটি সমীকরণ আমরা যদি ভালো করে অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি যে এই টি এবং এন এর মান বৃত্তপথের ব্যাসার্ধের উপরে নির্ভর করছে না, বা আহিত কণাটির গতিবেগের উপরেও কিন্তু নির্ভর করছে না। তার মানে চৌম্বক ক্ষেত্রে কণাটিকে আমরা যত বেশি গতিবেগে ঘোরাবো, আহিত কণাটির বৃত্তপথের ব্যাসার্ধ কিন্তু ততই বেশি হবে। 1 নম্বর সমীকরণ থেকে পরিষ্কার বুঝতে পারছি যে আর ইজ ইকুয়ালস টু এমভি বাই কিউবি। যেহেতু আর ইজ ইকুয়ালস টু এমভি বাই কিউবি, সুতরাং চৌম্বক ক্ষেত্রে আহিত কণাটিকে যত বেশি ভি অর্থাৎ গতিবেগে ঘোরানো হবে, বৃত্তপথের ব্যাসার্ধ আর কিন্তু সেইভাবেই কিন্তু বাড়বে, এবং এর ফলে আর বাই ভি, এই যে মানটা আর বাই ভি ইজ ইকুয়ালস টু এম বাই কিউবি হবে। এবং এখানে দেখা যাচ্ছে যে আর বাই ভি যে অনুপাত, এই অনুপাতটার ওপরে নির্ভরশীল টি বা এনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে চৌম্বক ক্ষেত্রে আহিত কণার এই যে ধর্ম, এই ধর্মটাকে যে যন্ত্রটাতে ব্যবহার করা হয়, সেই যন্ত্রটা একটি কণিকা ত্বরণ যন্ত্র, যার নাম হচ্ছে সাইক্লোট্রন। তাহলে সাইক্লোট্রন যন্ত্রে আহিত কণার এই ধর্মটিকে ব্যবহার করা হয়।